দেখো মানে অ্যাকোয়াস্কেপিং কথাটার ভেতরে দের আর টু ওয়ার্ডস, অ্যাকোয়া আর স্কেপিং। ইন্ট্রিক দরকার, মানে ওখানে কিছু একটা যেন লুকিয়ে আছে। সো ভ্যানিশিং পয়েন্ট লাইট আর ডার্ক, এই দুটো জিনিসেরই কিন্তু কম্বিনেশন, সংমিশ্রণটা খুব ইম্পর্টেন্ট। ঢাকুরিয়া লেকে গেলে দেখতে পাবে যে তলায় অনেক ভ্যালিসনেরিয়া রয়েছে, একদম তাতে মাছ। এবার আমি ছোটবেলা থেকে মাছ পুষি, তো আমরা যখন ছোট ছিলাম তখন মাছের ট্যাঙ্ক মানে একটা উপরে ঢাকনা, নিচে বালি, আর গোল্ডফিশ ঘুরছে, ঘুরছে, একটা বাচ্চা হিসু করছে, দ্যাট ইজ দ্য থিং। তো আমার চিরকালই মনে হতো যে আরে নেচারে তো এরকম থাকে না। তাকাশি আমারও বইটা পেলাম, যেটা ওনার প্রথম লেখা বই, আমি ওটা অ্যামাজন থেকে আনলাম। তো ওনার একদিন যেটা হয় আর কি, কিছুটা ওই মানে উইস্কি খেতে গিয়ে সোডা পড়ে যায়। উনি দেখেন যে সোডা ওয়াটার পড়ার পরে কিন্তু গাছ কয়েল করতে শুরু। আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের সাথে স্পেশাল গেস্ট আছে মিস্টার গৌতম গুপ্ত। আগেই বলেছিলাম আগের একটা ভিডিওতে যে আমাদের নেক্সট একটা ভিডিওতে খুব স্পেশাল একজন গেস্ট আসছেন। তো ভেরি রিনাউন্ড অ্যাকোয়াস্কেপার, প্রায় 25 বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন, এবং মানে এই হবিতে তো আরও অনেক বেশি দিন ধরে রয়েছেন। অ্যান্ড উনি জাজিং করেন, হি ইজ এ মেন্টর। অ্যাকোয়াস্কেপিং যারা করেন তাদের টিচার বা গুরু, ম্যাস্ট্রো মিস্টার গৌতম গুপ্ত। স্যার, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য আমাদেরকে। খুব বিজি শিডিউল থেকে আমাদেরকে সময় দিয়েছেন। তো স্যার, ফার্স্ট অফ অল ওয়েলকাম। আর আপনার মানে এই যে জার্নি, মানে অ্যাকোয়াস্কেপিং এর জার্নি, তার আগে যে ফার্স্ট ফিশ অনলি থেকে শুরু করে অ্যাকোয়াস্কেপিং, তারপরে আজকে এই মানে আপনি বড় বড় যেসব অ্যাকোয়াস্কেপিং কম্পিটিশনগুলো হয় সেগুলোতে জাজিং করেন। তো অ্যাট ফার্স্ট আপনি মানে শুরু কবে করেছিলেন মোটামুটি এই অ্যাকোয়াস্কেপিং এই জিনিসটা? প্রথমে তো থ্যাংক ইউ ফর, আমি খুব একটা সত্যি কথা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাই না, বা যাই হোক হবি করছি, তোমরা এসছো, ভালো লাগছে। তো অ্যাকচুয়ালি হিস্টোরিক্যালি আমরা ঢাকুরিয়া লেকের খুব কাছে বসে আছি। আমার বাড়ি ঢাকুরিয়া, আমার আদি বাড়ি। তো আমি ছোটবেলাতে ঢাকুরিয়া লেকে যেতাম। অ্যান্ড ঢাকুরিয়া লেকে গেলে দেখতে পাবে যে তলায় অনেক ভ্যালিসনেরিয়া রয়েছে, একদম, তাতে মাছ। এবার আমি ছোটবেলা থেকে মাছ পুষি, তো আমরা যখন ছোট ছিলাম তখন মাছের ট্যাঙ্ক মানে একটা উপরে ঢাকনা, নিচে বালি, একটা বাল্ব লাগানো, আর গোল্ডফিশ ঘুরছে, একটা বাচ্চা হিসু করছে, দ্যাট ইজ দ্য থিং। তো আমার চিরকালই মনে হতো যে আরে নেচারে তো এরকম থাকে না। আর ঢাকুরিয়া লেকে দেখতাম, গাছও তুলে নিয়ে আসতাম, নিয়ে বালিতে পুঁততাম। এই করে কিন্তু গাছ তো বাঁচতো না, মানে তখন এই আইডিয়াও ছিল না, তখন ইন্টারনেটও ছিল না। তারপর এটা একদম ছোট, আমি বলছি যখন আমি ক্লাস 2, 3, 4, 5 এই সময়কার কথা। তারপরে এখানে ছিলেন হচ্ছেন অ্যান্ড্রু, এখনো আছে। ও ইন্ডিয়ান নেটিভ ফিশে আই থিঙ্ক হি ইজ দ্য গুরু, আমার সাথে বহু বছরের পরিচয়। একটা সময় আমি ওর থেকে অনেক শিখেছি, মানে অ্যাটলিস্ট মাছ সম্বন্ধে আমি মানে যদি কিছু শিখে থাকি অ্যান্ড্রুর থেকেই বেশি শিখেছি। তখন আমরা ফিশ অনলি ট্যাঙ্কি করতাম, হাউ টু কিপ ফিশ, অনলি ফিশ। তারপরে এলাম ডিসকাস। তো তখন ডিসকাস বাঁচানোটাই একটা খুব কঠিন ব্যাপার। আমি বলছি 2000ও নয়, ইটস অ্যাবাউট 1988-89 এর সময়ের কথা বলছি আর কি। তো তখন আস্তে আস্তে ডিসকাস রাখতে শুরু করলাম, ডিসকাস বড় হলো, কিন্তু মাছ এবং গাছ এই ব্যাপারটা মাথা থেকে যায়নি আর। তো তখন আরেকটু যেহেতু পড়াশোনা করছি, ইঞ্জিনিয়ারিং করতে শুরু করলাম, তখন মনে হলো যে আরে গাছ গ্রো করতে গেলে তো মাটি লাগে, মাটি ছাড়া কি করে গাছ হবে, বালিতে গাছ হবে না। তখন গিয়ে কিছু দোআঁশ মাটি ফাটি আনা হলো, তাতে গাছ পুঁতলাম। প্রথমে তো সব পুঁছে গেল, তারপরে দেখলাম যে আস্তে আস্তে জলটা ক্লিয়ার হলো, আবার কিছু গাছ পুঁতলাম, তারপর দেখলাম গাছটা হলো। তারপরে দেখলাম যে গাছটা মানে হওয়ার জন্য যে মাটিটা দেওয়ার পর, প্রথম পচে যাওয়ার পরেও গাছ আস্তে আস্তে গ্রো করতে শুরু করলো। তখন বুঝলাম যে ঠিক পথে হাঁটছি। তারপর আরেকটু পড়াশোনা করা শুরু করলাম, তখন ইন্টারনেট তখনও নেই, বই পাওয়া যেত, বইতে কিছুটা পড়লাম। তারপরে নীতিশ প্যাটেল বলে এক ভদ্রলোক, আজকাল হয়তো অনেকেই ভুলে গেছেন। নীতিশ প্যাটেল কিন্তু ভারতবর্ষে প্লান্টেড ট্যাঙ্কে একটা বিরাট বড় অবদান রয়েছে। আচ্ছা, আমি ওনার সাথে দেখা করতে গেলাম বম্বে, সেখানে ওনার থেকে শিখলাম যে ল্যাটেরাইটে গাছ করা যায়। কারণ নর্মাল মাটিতে প্রবলেমটা কি হয়, জলের তলায় চাপে পড়ে মাটিটা শক্ত হয়ে যায়।
তখন কিন্তু কোনো অ্যাকোয়া সয়েল টয়েল কিছু ছিল না, বেরোয়নি, মানে কিছুই না। অ্যাভেলেবেল ছিল না এখানে, বা অ্যাটলিস্ট ইন্ডিয়াতে পাওয়া যেত না। ইন্ডিয়াতে অ্যাভেলেবেল ছিল। তো তখন আমি তারপরে ট্যাঙ্ক করলাম হচ্ছে ল্যাটেরাইট দিয়ে। তো এইভাবে প্রোগ্রেশন, কিন্তু বেসিক্যালি উদ্দেশ্য ছিল প্লান্ট আর ডিসকাসকে একসাথে রাখা। দেন একটা দুটো ট্যাঙ্ক করলাম যে ডিসকাসকে কি করে, অ্যান্ড অবভিয়াসলি ইনিশিয়ালি আই ফেলড বিকজ ভেরি চ্যালেঞ্জিং, মানে তখনকার দিনে প্ল্যান্ট আর ডিসকাস একসাথে ভাবা, এটাই একটা মানে আপনি ভেবেছিলেন? চ্যালেঞ্জ আরও ছিল, তখনকার দিনে ভালো গাছ পাওয়া যেত না। তো গাছ রাখা, কাটিং গাছ, গালিফে তখনও আমি যেতাম, আজকাল আর যাওয়া হয় না। তখন গাছ বলতে কিছু ক্রিপ্টোকারেন্সি, কিছু ওই তখনকার দিনও যে তেজপাতা অ্যামাজন বলতো, সেটা এখনো ক্যানোটাস আর্জেন্টিনান্সিস এখনও তাই পাওয়া যায়। তো সেগুলো দিয়ে কিছু কিছু করে শুরু করলাম, এইভাবেই আর কি আমার জার্নি। তারপরে বেসিক্যালি তাকাশি আমানো বইটা পেলাম, যেটা ওনার প্রথম লেখা বই। আমি ওটা অ্যামাজন থেকে আনলাম। তখন তাকাশি আমানো হচ্ছে ফাদার অফ অ্যাকোয়াস্কেপিং, যাকে বলা হয়। অ্যাকোয়া ডিজাইন আমানো, এটা ওনার কোম্পানি, এক্স্যাক্টলি মোর দ্যান 35 ইয়ার্স। আপনি তো মিটও করেছিলেন মনে হয় 2009 ওনাকে মিট করেছে। তো তখন ওনার বইটা আনার পরে স্টাইল সম্বন্ধে আস্তে আস্তে, কিন্তু বইটাতে ফটো ছিল, আর কিন্তু কিছু ফটো ছিল না। আর একটা খুব সুন্দর ইনফরমেশন পেয়েছিলাম যে উনি কি করে বুঝলেন যে কার্বন ডাইঅক্সাইড ছাড়া গাছ গ্রো করবে না। তখনও কিন্তু আমরা জানি না যে CO2 দিতে হবে, প্রেশারাইজ সিলিন্ডার, রেগুলেটর, কিছুই নেই। উনি অ্যাকচুয়ালি ইউজ টু অলসো লাইক টু ড্রিঙ্ক, উনি ড্রিঙ্ক খুব ভালোবাসতেন, ওনার সাথে পার্টি করেছি তাই জানি। তো ওনার একদিন যেটা হয় আর কি, কিছুটা ওই মানে উইস্কি খেতে গিয়ে সোডা পড়ে যায় অ্যাকোয়ারিয়ামের মধ্যে। উনিও তখন স্ট্রাগল করছেন, আমি শুরুর দিকে। উনি দেখেন যে সোডা ওয়াটার পড়ার পরে কিন্তু গাছ পয়েল করতে শুরু করতে, দেন হি রিয়েলাইজ যে কার্বনটা মেবি দ্য সিক্রেট সস, এন্ড দ্যাটস ওয়েন হি থট অফ, অ্যাকচুয়ালি উনি প্রথম যিনি প্রেশারাইজ কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডারের কথা ভাবেন। এটা একটা নতুন জিনিস আমরা জানলাম যে মানে কোথা থেকে CO2 প্রচলনটা শুরু হয়, যে অ্যাকোয়ারিয়ামের মধ্যে সোডা পড়ে গেছিল। তখন উনি দেখলেন যে গাছ হচ্ছে, গাছে ফটোসিনথেসিস হচ্ছে, তো উনি ভাবলেন যে এটাই ঠিক ডিরেকশন। সো ওই বইটা পাওয়ার পরে বুঝলাম যে মানে প্লান্টেড ট্যাঙ্কটা ঠিক আছে, কিন্তু দের ইজ সামথিং কল অ্যাকোয়াস্কেপ, মানে ইট ইজ নট জাস্ট গ্রোয়িং প্লান্টস, ইট ইজ অলসো ক্রিয়েটিং আ ভিস্তা। সো দ্যাটস ওয়েন আই স্টার্টেড মুভিং ফ্রম প্লান্টেড শুধু গাছ গ্রো করার থেকে অ্যাকোয়াস্কেপিং এ। এটাই আর কি হিস্ট্রি। তারপরে তো আস্তে আস্তে এডিয়ে এলো, অনেক কিছু হলো। এখন অনেক কিছু অ্যাভেলেবেল, অনেকে অনেক কিছু করতে যায়, কিন্তু একটা সমস্যা হয় যেটা দেখুন, প্রচুর বেশি এখন যেহেতু অ্যাভেলেবেল অনেক কিছু ইনফরমেশন, এবারে ইনফরমেশন যখনই বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে, মানে ঠিক ইনফরমেশনও যেমন আছে, ভুল ইনফরমেশনও তেমনি রয়েছে। নেট খুললে আপনি যদি 10টা ইনফরমেশন পান, হয়তো ঠিক তার মধ্যে 5টা, কিন্তু 5টা ভুল, এটাও আমরা দেখছি বা মিসগাইডেড হচ্ছি। তো সেক্ষেত্রে বেসিক অ্যাকোয়াস্কেপিং এর জন্য আপনার মানে সবার আগে মানে কি করা উচিত, এইটা একটু আগে বলে। দেখো, মানে অ্যাকোয়াস্কেপিং কথাটার ভেতরে দের আর 2 ওয়ার্ডস, অ্যাকোয়া আর স্কেপিং। তো অ্যাকোয়া মানে জল, যেটাকে আমি কিন্তু রিলেট করতে পারি দ্য সায়েন্টিফিক আসপেক্ট অফ অ্যান অ্যাকোয়ারিয়াম। কারণ আলটিমেটলি গাছ গ্রো করছি, সেটা একটা জীবন্ত জিনিস, মাছ আছে, ব্যাকটেরিয়া আছে, তাহলে দের ইজ আ এলিমেন্ট অফ সায়েন্স। আমি বলি যে একটা আপনার ঘরের মধ্যে একটা ইকোসিস্টেম, আপনি হ্যাঁ এক্স্যাক্টলি। সো ইকোসিস্টেমের একটা পার্ট হচ্ছে সায়েন্স, আর স্কেপিং ইজ অল অ্যাবাউট আর্ট। সো আমাকে যদি একটা সাকসেসফুল অ্যাকোয়াস্কেপ বা ইভেন প্লান্টেড ট্যাঙ্ক করতে হয়, তাহলে আমাকে সায়েন্স আর আর্ট দুটোই বুঝতে হবে। সো লেটস ফোকাস ফার্স্ট অন সায়েন্স। আমি অ্যাকোয়াস্কেপিং অনেকেই করতে চান, অনেকেই করছেন। ইনফ্যাক্ট আমি দেখেছি, বিশেষ করে বাঙালিরা, আমরা ইস্টার্ন ইন্ডিয়া থেকে উই আর ভেরি ভেরি গিফটেড। মানে লাস্ট আমি এত বছর স্কেপ, লাস্ট কয়েক বছর জাজিং করি, তার আগে তো জাজ পার্টিসিপেন্ট হিসেবে দেখেছি, মানে ভেরি ভেরি ট্যালেন্টেড। তো অবভিয়াসলি আমাদের এখানে লোকের স্কেপিং এর দিকে ঝোঁকটা বেশি, ক্রিয়েটিভ পার্ট। কিন্তু আমরা একটু সায়েন্স ব্যাপারটা ভুলে যাই, তাই জন্য অনেক সময় আমরা মানে কি বলবো, ডিসহার্টেন্ড হয়ে যাই, গাছ গ্রো করছে না, গলে যাচ্ছে, এই করছে। সায়েন্সে আমার এক্সপিরিয়েন্স, নাথিং ইজ ভেরি ডেফিনেটিভ অ্যাবাউট ইট, এটা আমার এক্সপিরিয়েন্স, আই মে বি রং, আই মে বি রাইট। যেটা প্রথম একটা প্লান্টেড ট্যাঙ্ক করার জন্য যেটা প্রথম দরকার হচ্ছে জলটা বুঝতে হবে। ওকে, জল যদি খুব হার্ড হয়, গাছ কিন্তু গ্রো করবে না, এটা মানে আমি যাই করি। জল হার্ড বলতে বলা হয় TDS কি আছে, জলের pH কি আছে, এই ব্যাপারগুলো। এটাই জন্য যে কোনো অ্যাকোয়াস্কেপার বা প্লান্টেড ট্যাঙ্কের অ্যাটলিস্ট একটা ভালো টেস্ট কিট থাকা দরকার। যেমন আমরা আমাদের রক্ত পরীক্ষা করি,
ঠিক তেমনিভাবে আমি যদি জলটা না বুঝতে পারি তাহলে আমি ঠিক বুঝতে পারবো না যে আমার গাছটা কেন হচ্ছে না। মাটি টাটি নিয়ে আমি যাচ্ছি না, মাটি ভালো খারাপ মাটি দরকার, আমি নিজে তো এত রকম মাটি দিয়ে করেছি, তো সবেতেই সম্ভব, কিন্তু জলটা বোঝা দরকার। সেকেন্ড, ইন মাই এক্সপিরিয়েন্স, যেটা আমাদের একটা বিরাট বড় ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে আমাদের দেশের ক্লাইমেট এবং যে টেম্পারেচার এত ফ্লাকচুয়েট থাকে। তো বেসিক্যালি কী হচ্ছে, আমাদের যদি জলটা খুব গরম হয়ে যায় তাহলে আমি যাই বা দিচ্ছি, আমার ডিজলভড যে কোনো গ্যাস, সেটা কার্বন ডাইঅক্সাইডই হোক বা অক্সিজেন হোক, তারা কিন্তু জল থেকে বেরিয়ে আসছে। অবভিয়াসলি গাছ স্টার্ভ করে যাচ্ছে যতই হোক। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলি, আমি লিকুইড কার্বন ব্যাপারটাতে একদম বিশ্বাস করি না। লিকুইড কার্বন আর নাথিং বাট কার্সিনোজেন্স। তো আমি একটা ইকোসিস্টেম তৈরি করছি, সেখানে যদি আমি কার্সিনোজেন দিই তাহলে তো আমি ইকোসিস্টেমটা কোথাও ডিফিট করে দিলাম। এই দ্য থিংস অফ হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে অ্যালগি মেরে দেবো, এগুলো আমি একদম বিশ্বাস করি না। অ্যালগি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ট্যাঙ্কের ভেতরে থাকবে, দ্যাটস পার্ট অফ নেচার। আমাদের দায়িত্ব হচ্ছে অ্যালগিটাকে কী করে কন্ট্রোল করবো যাতে অ্যালগিটা খুব বেড়ে না যায়, এটাই কাজ। তো আমি বললাম যেটা জল, তারপরে টেম্পারেচার। থার্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফিল্ট্রেশন। ফিল্ট্রেশনে যাওয়ার আগে আপনি জাস্ট বলে দিন যে প্ল্যান্টেড করার জন্য আইডিয়াল ওয়াটার প্যারামিটারটা একটু জাস্ট বলে, মানে যেহেতু বলেন হার্ড বেশি হলে চলবে না, সেই জন্য একটা জিএইচকেএইচটাকে আলাদাভাবে মেজার করলে ভালো, জেনারেল হার্ডনেস অ্যান্ড কার্বনেট হার্ডনেস। অনেকে টিডিএস মেজার করে, টিডিএসটা নিয়ে অনেক আছে, বলে আমি সায়েন্সে যাচ্ছি না এখন। একটু টিডিএসটা অনেক কিছুর মিক্সচার একটা। তবে যদি আমি টিডিএস এর ভিত্তিতে যাই, আমি বলবো 75 থেকে 100 ইজ সামথিং। টিডিএস ইজ আ গুড প্যারামিটার। ম্যাক্সিমাম কত যাওয়া যেতে পারে? মানে এখানে যেহেতু বিভিন্ন রকম জল পাওয়া যায়, 125 থেকে 150 ম্যাক্সিমাম। এবার যদি আমি কোনো কারণে হার্ড ওয়াটার জায়গায় আছি, আমার কোনো উপায় নেই, তাহলে আমাকে কিছু গাছ চুজ করতে হবে যারা হার্ড ওয়াটারে সার্ভাইভ করে। ভ্যালিসিনেরিয়া মানে আছে, এমনি নরমালি আমরা ধরতে পারি 100 থেকে 150 ম্যাক্সিমাম। তার বেশি গেলে একটু অসুবিধা হয়। আমি চেষ্টা করি সবসময় 75 থেকে 100-র মধ্যে রাখার জন্য। আর গাছের জন্য পিএইচ is 6.8 is the ideal pH. ওকে, গাছের যে কোনো প্ল্যান্টসের জন্য মোটামুটি সবার জন্য। যদি আমি এখন ভ্যালিসিনেরিয়া বা ক্যানাডোরাস করতে চাই, যারা একটু অ্যালকালাইন ওয়াটার পছন্দ করে, সেখানে আমি 7.2 অবধি আমি যেতেই পারি, কোনো অসুবিধা নেই। 7.5-এর উপর গেলে প্রবলেম আছে, মানে একটু আমার এক্সপিরিয়েন্স আমি দেখেছি। ফিল্ট্রেশনটা বলছিলাম, ফিল্ট্রেশনটা খুব ইম্পর্টেন্ট। এবং অনেকেই দেখেছি যে খুব লো ফিল্ট্রেশন দিয়ে একটা ট্যাঙ্ক করার চেষ্টা করে। আমার প্রথম দিকে যখন আমি ট্যাঙ্ক করতাম, যারা আমাকে জিজ্ঞাসা করতাম, আমি বলতাম 4 times দ্য ভলিউম অফ ওয়াটার, তাহলে 100 লিটার হলে 400 লিটার পার আওয়ার। এখন কিন্তু আমি ব্যাপারটা চেঞ্জ করে দিয়েছি, আমার মতে অ্যাটলিস্ট 8 times হওয়া দরকার। হাই ফ্লো যদি আমি টার্ন ওভার অ্যাকোয়ারিয়ামের মধ্যে না রাখতে পারি, তাহলে আমার অ্যালগি হবে, কিছু করার নেই। আরেকটা হচ্ছে যে আমাদের ডেফিনেটলি আমরা ইস্টার্ন ইন্ডিয়াতে আমাদের ইকোনমি অতটা স্ট্রং নয়, আমরা হয়তো খুব কস্টলি ইকুইপমেন্ট অ্যাফোর্ড করতে পারি না, সেই জন্য আমাদের দেশে চায়নার থেকে অনেক ইকুইপমেন্ট আসছে। কিন্তু চাইনিজ ফিল্টারগুলো সবচেয়ে বড় প্রবলেম যেটা আমি দেখেছি হচ্ছে যে ফ্লোটা কিন্তু খুব ফ্লাকচুয়েট করে, আর যেটা মেনশন করা থাকে সেটা দেয় না। সেই জন্য এটা মাথায় রাখতে হবে, আমি যে ফিল্টারই দিই না কেন, আমার ফ্লো রেট যেন কনস্ট্যান্ট থাকে। আমার যদি ফ্লো রেট ফ্লাকচুয়েট করে তাহলে কিন্তু আবার আর কিছু আসে। তো ফিল্ট্রেশন, কার্বন ডাইঅক্সাইড কথাটা আগেই বললাম যে পৃথিবীতে কোনো গাছ নেই যেটা কার্বন ছাড়া হতে পারে। অনেকেই বলে যে লো টেক ট্যাঙ্ক, নন CO2 ট্যাঙ্ক। আমি আমার কিছু আর্টিকেল আছে আমার ব্লগে, চাইলে পড়ে দেখতে পারো, যে কথাটা হচ্ছে যে নন CO2 দ্যাট ইজ নট দ্য থিং। আমার কথা হচ্ছে কার্বন দিতে হবে। তো কার্বন ডাইঅক্সাইডকে একমাত্র দিতে পারি কার্বন? নো, আমার দের আর আদার ওয়েজ অফ গিভিং কার্বন, ডেফিনেটলি নট দ্য লিকুইড কার্বনস, কিন্তু দের আর আদার টেকনিক্স অলসো, কিন্তু কার্বনটা ইম্পর্টেন্ট। তাই আমার মতে যদি আমি প্লান্টেড ট্যাঙ্ক বা অ্যাকোয়াস্কেপিংয়ে যেতে চাই, সেখানে হঠাৎ আমি কার্বন ডাইঅক্সাইড দেবো না, তাহলে কিন্তু আমি একটু ডিসঅ্যাডভান্টেজ পজিশন থেকে শুরু করছি। কার্বন ডাইঅক্সাইডটা সেজন্য দেওয়াটা ইজ ম্যান্ডেটরি। আমি DIY করেই দেই বা যে করে দিই, ইটস ইম্পর্টেন্ট। অ্যান্ড লাইট তো অবভিয়াসলি আছে, লাইট ইজ আ টপিক বাই ইটসেলফ। সেটা নিয়ে আমরা গাছ গ্রো করতে গেলে ওয়াটার কোয়ালিটি, ফিল্ট্রেশন আর CO2 এই তিনটে খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য ফ্লো রেট ভেরি ইম্পর্টেন্ট। ফিল্ট্রেশনের যে ফ্লো রেটটা, এই হচ্ছে টেম্পারেচার, আমাদের দেশের জন্য টেম্পারেচার মেনটেন করা। টেম্পারেচার মানে 28-এ গাছ সার্ভাইভ করবে। আমি রিসেন্টলি একটা প্লান্টেড ডিসকাস ট্যাঙ্ক করেছি, যেখানে আমরা মেনটেন করেছিলাম 27-এ, মাছটাকেও অ্যাক্লিমেটাইজ করেছিলাম 27-এ, গাছটাকেও একটু 10, মানে গাছ জেনারেলি যদি তুমি 24 থেকে 25-এর মধ্যে রাখতে পারো, দ্যাটস দ্য বেস্ট। মানে সব রকম গাছ গ্রো করে যাবে। এনিথিং অ্যাবাভ 27
গাছের চয়েসটা আমাদের হয়তো একটু মানে আমাদের দেশে মানে বিশেষ করে এইখানে তো বেঙ্গলে বিশেষ করে যদি ধরি আমি 25-24টা মেনটেন করা ইটস টাফ। মানে যাদের বাড়িতে এসি আছে ব্যাপারটা আলাদা, বাট যদি কেউ এমনি ঘরের মধ্যে এমনি নর্মাল তো করতে চায়, যেটা যেটা আমি সিঙ্গাপুর বা ব্যাংককে বাইরে দেখেছি, তাদের ওখানেও একই প্রবলেম, সবার কাছে চিলার নেই। তো তারা বিশেষ করে যারা মানে অ্যাকোয়াস্কেপিং এর জন্য লড়ছে, তারা জেনারেলি ট্যাঙ্কটা এই সময় থেকে শুরু করে, অক্টোবর। এটা একটা খুব ভালো সময়। অক্টোবর থেকে মার্চের মধ্যে ট্যাঙ্কটাকে স্কেপিং এর জন্য রেডি করে ফেলে। তারপর তারা জানে গাছগুলো বাঁচবে না, তখন সেই সময়টা ট্যাঙ্কটাকে জাস্ট কন্টিনিউ করে আর কি, এগেইন আবার সাইকেলটা কাটে। এবার যদি আমি সারা বছর এনজয় করতে চাই, তাহলে একটা এসি বা চিলার ছাড়া খুবই ডিফিকাল্ট। ফ্যান দিয়ে অনেকটা করা যায় আমাদের, আবার 1-2 ডিগ্রি এদিক ওদিক। হ্যাঁ, কিন্তু মানে ফ্যানটা যদি একটু ড্রাই এনভায়রনমেন্টে, ফ্যান কিন্তু ভালোই কাজ করে। আমি যদি জামশেদপুরে ফ্যান দিয়ে ট্যাঙ্ক করি, তাহলে কিন্তু আমার অনেক বেটার কাজ করবে, কারণ ওখানে আমার মানে লেটেন্ট হিট অফ ওটা আমার কম হবে, তাই আমার ইভাপোরেশনের টেম্পারেচারটা অনেকটা কমাতে পারবে। টেম্পারেচার তো তেমনি বেড়ে যায়, সেটাই এই ব্যাপার। সেটাই ওখানে আছে। আচ্ছা, তো এই ব্যাপারগুলো আমরা জানলাম সায়েন্সটা, রাইট। অ্যাকোয়াস্কেপিং এর মেন মানে অ্যাকোয়া আপনার হিসাবে অ্যাকোয়ার যে পার্টটা, সেই ব্যাপারটা আমরা জানলাম। তো এরপরে স্কেপিং এর ব্যাপারে আসি। স্কেপিং এর তো নানা রকম স্টাইলস হয়, বিভিন্ন জিনিসপত্র আর কি মাথায় রেখে করতে হয়, মানে যেমন খুশি একটা, আমার মনে হচ্ছে এটা এখানে এখানে রাখলে একটা এরকম শেপ আসছে, এইটা নয় অ্যাকচুয়ালি অ্যাকোয়াস্কেপিং। তো এই সো স্কেপিং যদি আমি প্লান্টেড ট্যাঙ্ক বলি, ডাচ were actually the pioneers. প্লান্টেড অ্যাকোয়ারিয়াম বা অ্যাকোয়ারিয়ামে গাছ করা হচ্ছে ইভেন 1920-30 সালেরও আর্টিকেল রয়েছে যেখানে গাছ ফাছ হচ্ছে আর কি অ্যাকোয়ারিয়ামের মধ্যে। হ্যাঁ, তখনকার দিনেও তো গাছের কোয়ান্টিটি, এখন দেখো মানে সবই তখন ওই মানে ইউরোপে বেশি হচ্ছে। ইউরোপের টেম্পারেচারটা এমনিই কম, টেম্পারেচার যদি জলের কম থাকে, সেখানে আমি ইভেন কার্বন ডাইঅক্সাইড না দিয়েও আমার গাছ মোটামুটি সার্ভাইভ করে নিতে পারবো। তো সেই জন্য যে স্টাইলটা পপুলারাইজড হয় কিন্তু ডাচ স্টাইল বলে আমরা যেটা জানি। তো ডাচ স্টাইল ওয়াজ মোর লাইক আ ভেরি সিস্টেম্যাটিক অ্যারেঞ্জমেন্ট অফ প্লান্টস, মোর লাইক আমরা যেমন পার্কে দেখতে পাচ্ছি যে এখানে এই গাছ, গার্ডেনিং এরকম। সো সো দ্য বেসিক্যালি ডাচ স্টাইল হচ্ছে দ্য ভ্যারিয়েশন অফ লিফ কালার, লিফ সাইজ, লিফ শেপ। এই ভ্যারিয়েশনের উপর আমি একটা ভেতরে একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট অফ প্লান্টস করি, যেভাবে আমি ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট করি সেটা করছি। তাকাশি আমানো যখন প্লান্টেড ট্যাঙ্ক সম্বন্ধে, এটাও আমি ওনার বইতে পড়া, ওনারও কিন্তু প্লান্টেড ট্যাঙ্ক সম্বন্ধে খুব ইন্টারেস্ট হয়েছিল যখন উনি টোকিওর একটা দোকানে নীল ডিসকাস ইকানোডোরাসের একটা ফরেস্ট, বড় ট্যাঙ্ক, তাতে খালি অ্যামাজন সোড হয়ে আছে, তার মধ্যে দিয়ে নীল ডিসকাস ঘুরে বেড়াচ্ছে। যদিও ডিসকাসের ন্যাচারাল হ্যাবিটেটে গাছ খুব একটা হয় না, কয়েকটা জায়গা ছাড়া। তো দ্যাট কাইন্ড অফ ইন্ট্রিগড হিম। তো উনিও ওইভাবেই কিন্তু এলেন, বাট হি ওয়াজ আ ফটোগ্রাফার। হি রিয়েলাইজ যে আচ্ছা আমার তো গাছ হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু এটা যেন কিরকম একটা আর্টিফিশিয়াল লাগছে। সো ডাচ স্কেপটা উনি কোনোদিন খুব একটা পছন্দই করেন। আচ্ছা, সো হি থট অফ সামথিং কল্ড, যেটাকে আমরা আজকে বলি নেচার অ্যাকোয়ারিয়াম, নেচার স্টাইল। সো বেসিক্যালি আই গেট কাইন্ড অফ ইন্সপায়ার্ড বাই নেচারে কিভাবে পাথরটা পড়ে আছে, গাছটা কি করে, ওইটাকে মিমিক করা, ওটাকে এক্স্যাক্টলি নট মিমিক আমি বলবো না। আমারও নেভার ডিড এনিথিং কল ডায়োরামা, যেটা খুব পপুলার হয়েছে, যে আমি একটা পাহাড় বানিয়ে দিলাম, তাতে গাছ বেরিয়ে আছে, দ্যাট ইজ ডায়োরামা, দ্যাটস লাইক এক্স্যাক্ট কপি। আচ্ছা, নেচার অ্যাকোয়ারিয়াম ইজ নট ডায়োরামা. Nature aquarium is that where you get inspired by certain natural elements. Okay. If you look at a award-winning scape of Josh Shin, তো জশের সাথে আমার পরিচয় হয়েছে থ্যাঙ্কস টু আদিপ, যে আমার খুবই ভালো বন্ধু। তো জশ বলছিল সেইখানে যে ও একটা গাছের গুড়ি দেখেছে পড়ে আছে। তো ও কিন্তু ঠিক গাছের গুড়িটা দিয়ে একটা গাছের গুড়ি বসে, ও কি করলো, ওই ড্রাগন উড যে ওই মানে হানিকম উডগুলোকে জুড়ে জুড়ে দুটো স্ট্রাকচার বানালো। কেন ওইরকম হানিকম উড দিয়ে বানালো? কারণ যাতে মনে হয় যেন জলের মধ্যে অনেকক্ষণ পড়েছে যে ক্ষয়ে যায়, মানে ড্রাগন উড দেখতেও অনেকটা ওই গাছের। তো কিন্তু দুটো খুব বড় উড, এন্ড দ্যাটস ওয়েন হি ব্রট ইন দ্য স্টাইল, যে যেখানে খুব বড় একটা খুব হেভি ইম্প্যাক্টফুল একটা কাঠ, কিন্তু ইন্সপিরেশন ইজ নেচার বাট নট অ্যান এক্সাক্ট কপি অফ নেচার। দ্যাট ইজ হোয়াট আমানো ইউজ টু ডু, নেচার অ্যাকোয়ারিয়াম। অ্যান্ড যেহেতু আমরা এখানে ফটোগ্রাফি করছি, ভিডিও হচ্ছে, তো ফটোগ্রাফি কনসেপ্ট কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডু দ্যাট। রুল অফ থার্ডস, অল অফ এভরিবডি নো, যে কোথায় আমি মেইন ফোকাল অ্যাট্রাকশন, গোল্ডেন রেশিও নেব, আমার ভ্যানিশিং পয়েন্টটা কোথায় হবে, আমি ডেপথ কি করে বাড়াবো ইন আ কনস্ট্যান্ট। দিস আর অল কিন্তু ফটোগ্রাফিক
কনসেপ্ট। তো এছাড়া যেটা যদি দুটো স্টাইল অফ নেচার অ্যাকোয়ারিয়াম দেখা যায়, যেটা আমানও পপুলারাইজ করেছিল এগেন, উইচ ইজ কাইন্ড অফ আই থিঙ্ক ইন্সপায়ার্ড বাই জাপানিজ আর্ট। সো রক গার্ডেন কনসেপ্ট থেকে কিন্তু ইয়াগুমিটা আসে। আমি যদি জাপানিজ রক গার্ডেন্স দেখি, দ্যাট ইজ এগেন অ্যারেঞ্জমেন্ট অফ ডিফারেন্ট রকস, একটা খুব পাওয়ারফুল ইম্প্যাক্টফুল রক, তার সাপোর্টিং রক, এই স্টাইলটাকে কিন্তু আমানও মানে নিয়ে আসেন ইন অ্যাকোয়ারিয়ামে। দ্যাটস ওয়েন ইয়াগুমি কেম ইনটু বিং। And the other is the Raibuku or Ryubuku, Japanese terms গুলো ঘটমটো, is when যেখানে আমি উডের সাথে করছি। ওকে, অ্যান্ড আমানও অলসো ইন্ট্রোডিউসড, মানে আমি বলবো যে তখনকার প্রথম দিকের ট্যাঙ্কগুলো যদি দেখা যায় তখন কিন্তু পুরো মস নেই। তখন উনি যে গাছটাকে উনি বেশি ইউজ করতেন, যেটা আজকাল খুব কম লোক ইউজ করে বাট ক্যান বি আ ফ্যান্টাস্টিক, ইনফ্যাক্ট স্টিভেন চং আজকাল খুব ইউজ করছে, দ্যাট ইজ রিসিয়া। ওকে, আমি ইনফ্যাক্ট রিসিয়ার একটা কণা পেয়েছিলাম, আমি বম্বে থেকে কিছু ক্রিপ্টো করে এনেছিলাম একটা আমার 2 ফিটের ট্যাঙ্কে, এই না 4 ফিটের ট্যাঙ্ক ছিল। হঠাৎ দেখলাম তাতে একটা সবুজ ছোট্ট একটা কোথা থেকে একটা জলে ভাসছে, আর ক্রিপ্টোকোরিনের মাথাগুলো বেরিয়েছিল, ওখানে গিয়ে আটকে গেল, সেখান থেকে একটা ম্যাট তৈরি হয়ে গেল, অ্যান্ড ইট ইজ লুক ভেরি বিউটিফুল, রিসিয়া। তো আই নেভার নিউ দ্য নেম অফ রিসিয়া, পরে জানলাম সেই রিসিয়া তো অনেককে দিয়েছি। তো আমারও কিন্তু প্রথম দিকের ট্যাঙ্কে রিসিয়া খুব ইউজ করতো। রিসিয়া এখন অ্যাভেলেবেল, এখন পাওয়া যায় ইজিলি, তবে অনেকে ইউজ করতে পারে না, কারণ চট করে উঠে যায় রিসিয়া, একটু ট্রাবলসাম আছে রিসিয়া ইউজ করা, মানে সয়েলের ধরতে সময় লাগে, সয়েল তো কোনো রুট স্ট্রাকচারই নেই, তো এই জন্য ধরেই না ওটাকে। বেসিক্যালি দে হ্যাভ সার্টেন অ্যাঙ্কারিং মেকানিজম যেটা দিয়ে ব্যাপারটা হয়, কিন্তু জল বেশি ফ্লো থাকলে ছেড়ে যায়। সো দ্যাটস হোয়াট ড্রিফটউড অ্যান্ড বেসড। এবং এখন তো অনেক রকম ভ্যারাইটি হয়েছে, কেউ বলছে আন্ডার ওয়াটার স্টাইল, কেউ বলছে ডায়ারামা। So there are a lot of variations which is coming, but that's a huge discussion. দেখ, এটা নিয়ে ডিসকাশন তো শুরু করলে তো মানে চলেই যাবে, মানে একটা এপিসোড, একটা দুটো এপিসোডেও শেষ হবে না। তো যাই হোক, তো বেসিক আমরা স্টাইলস গুলো সম্বন্ধে একটু জেনে নিই। একটা তো নেচার স্টাইল হয়, হ্যাঁ, আর একটা যেটা হয় যেখানে খুব স্টাইলে দু রকম, যেটা মানে 3 রকম বলা যেতে পারে। একটা হচ্ছে ডায়ারামা, যেটা আমি নেচারের একটা এক্সাক্ট কপি বানিয়ে, আর আরেকটা হচ্ছে ইন্সপায়ার্ড বাই নেচার। তার মধ্যে রক অনলি হচ্ছে মোস্টলি ইয়াগুমি, আর একটা হচ্ছে রইবোকু, যেটা ড্রিফটউড আর এই দিয়ে করা হয়। ডাচ ট্যাঙ্ক বাই দ্য ওয়ে ইজ স্টিল পপুলার। অ্যাকোয়াটিক গার্ডেনার্স অ্যাসোসিয়েশনের একটা ক্যাটাগরি আছে ডাচ স্টাইল। ইটস আ ভেরি ডিফিকাল্ট থিং টু ডু। আর একটা যেটা স্টাইল হয় যেখানে খুব বেশি হার্ডস্কেপ ইউজ হয় না, একটা ফোকাল পয়েন্ট রেখে সেটাকে আর কি ফোকাসে রেখে করা হয়। মোস্ট অফ দ্য আর লাইক দ্যাট, মানে আমার কি বলবো, একটা হিরো পয়েন্ট দরকার, একটা হিরো কাঠ বা একটা হিরো পাথর দরকার। সিনেমার যে হিরো, তেমনি আমার কিন্তু ট্যাঙ্কের মধ্যে একটা হিরো দরকার, যেরকম ফিশ অনলি ট্যাঙ্ক বস থাকে, ওরকম একটা বস, কিছু একটা পাথর হোক বা রক হোক, যে সব অ্যাট্রাকশনটা ও আগে নেবে। এই জন্য মানে আমি যেটা দেখেছি আর কি, যারা অ্যাকোয়াস্কেপ করতে চাইছে, সিরিয়াসলি করতে চাইছে, তারা কিন্তু ওই একটা কাঠ দুটো পাথর দিয়ে কিন্তু হবে না। যদি কেউ এটা করতে চায়, তাহলে যেমন তুমি মিউজিশিয়ান, তুমি অনেক মিউজিক শুনছো, তোমার নিজের অনেক কম্পোজিশন আছে, তুমি কি দুটো ইনস্ট্রুমেন্ট দিয়ে করে ফেলবে? তা না। সো লাইক দ্যাট, যা যা রিকোয়ার্ড সেগুলো, হ্যাঁ, মানে ভালো অ্যাকোয়াস্কেপ করতে গেলে ভালো হার্ডস্কেপ দরকার। আমাদের দেশে একটা বিরাট প্রবলেম ছিল, আমরা খুব একটা হার্ডস্কেপ পেতাম না। রিসেন্ট লাস্ট কয়েক বছরে ভালো ইম্পোর্ট হচ্ছে, তাই জন্য লোকে, কিন্তু ইটস ইম্পর্টেন্ট দ্যাট যে ইউ হ্যাভ একটা 4 ফিট ট্যাঙ্ক করতে গেলে হয়তো আমার মিনিমাম 150 কিলো পাথর নিয়ে আমার শুরু করা উচিত। হয়তো আমার লাগবে গিয়ে 30-40, কিন্তু ঠিক রকটা চুজ করতে। আচ্ছা, হার্ডস্কেপ বলতে আরেকটা জিনিস প্রবলেম লোকে ফেস করে, যে ওই রক নেওয়ার পরে কিছু রক থেকে প্রচন্ড লিচিং হয়, কিছু রক লাভা রক যেমন সেফেস্ট বলা হয়। তো এই রক লিচিং এর যে প্রবলেমটা যারা ফেস করে, বা একদম শুরুর দিকে করছে, একটা রক ফক দিলেও সুন্দর লাগছে কিন্তু লিচিং খুব বেশি হচ্ছে, তখন মানে তাকে কি করতে হবে, মানে ধৈর্য ধরতে হবে, বা কি প্রসেস কি হচ্ছে? যে রকটা দেখলে বোঝা যায়, যদি রকের মধ্যে সাদার পোর্শনটা একটু বেশি থাকে, তার মানে ক্যালসিয়াম আছে। ক্যালসিয়াম থাকলে ক্যালসিয়াম লিচ করবে, খুব একটা কিছু করার নেই। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি ওটাকে ম্যাক্সিমাম একটা অ্যাসিড ওয়াশ দিতে পারি, কিছুটা হয়তো ক্যালসিয়াম বেরিয়ে যাবে, বাট 100% হবে না। তো আমি যদি তাও আমার মনে হয় যে আমার এই রকটা ভালো লাগছে, আমি অবভিয়াসলি দিস স্টোনস লুকস ভেরি গুড, বেসিক্যালি যেটার মধ্যে ক্যালসিয়াম এবং ক্লে মিক্স করে যেটা
আজকাল যেটাকে রুইও স্টোন বলে অনেকে, সেরিউ বলে, অনেক রকম অনেক রয়েছে। তখন আমায় কি করতে হবে, যে আমি জানবো যে আমার কিন্তু ওয়াটার চেঞ্জটা অনেক বেশি করতে হবে, যাতে যে লিচিংটা হতে দাও। সি মানে অ্যাকোয়ারিয়াম, আমি যে প্লান্টেড ট্যাঙ্কটা করছি, ইট ইজ লাইক ধরে নেওয়া যেতে পারে একটা নদীর একটা পোর্শন। কিন্তু নদী আর ট্যাঙ্কের মধ্যে একটাই প্রবলেম হচ্ছে, নদীতে জলটা কনস্ট্যান্ট ফ্লো করে, নতুন জল আসছে, কনস্ট্যান্ট নতুন জল আসছে। আইডিয়ালি যদি আমার এরকম একটা ট্যাঙ্ক হয়ও, আর আমি যদি প্রত্যেকদিন কিছুটা জল চেঞ্জ করতে পারি, মেনটেনিং মাই প্যারামিটার্স, তাহলে কিন্তু ওই ইফেক্টটা অনেকটা নিগেট হয়ে যায়। আর একই পাথর যখন অনেকদিন ধরে ইউজ করতে করতে মোটামুটি স্টেবল হয়ে যায়। তবু আমি বলবো যে জেনারেলি যেগুলো ব্যাসাল্ট বা হাইলি ভলকানিক রক, সেটা ইউজ করাটা অনেক সেফ। আনফর্চুনেটলি দে আর নট ভেরি গুড লুকিং। একটাই এক্সেপশন হচ্ছে ফ্রোডো স্টোনকে দেখতেও সুন্দর, এবং কিন্তু তাতেও কিন্তু সামান্য হলেও ক্যালসিয়াম হয়। আমার দেখা সবচেয়ে সুন্দর দেখতে রক, একদম জলকে কিছু করে না, টু জাপানিজ স্টোন, যেটা আজকাল আর খুব একটা পাওয়াই যায় না। একটা হচ্ছে মানতেন, যেটা খুব রেয়ার, আর একটা হচ্ছে হাকাইয়ের একটা ভ্যারিয়েশন আজকাল পাওয়া যাচ্ছে। এই দুটো রকে দেখতেও খুব সুন্দর, এবং এর ভেতরে অ্যাবসলিউটলি কোনো লিচিং এর ব্যাপারই থাকে না। তো দ্যাট ক্যান বি আ গ্রেট চয়েস। তো এটা তো জানা গেল যে পাথর থেকে যেসব ক্যালসিয়াম লিচিং গুলো হয় তার কি কি রেমেডি হতে পারে। আর একটা প্রবলেম ফেস করে যদি কেউ খুব মোটা উড ইউজ করে ফেলে, মানে খুব সুন্দর হয় সেই স্কেপগুলো, কিন্তু যখনই মোটা একটা কেউ উড ইউজ করছে, যে উডটা সিজন নয়, ট্যাঙ্কের মধ্যেই সিজন করবে এরকম প্ল্যান করেছে, সেটা থেকে কিন্তু উড থেকে যে প্রচুর পরিমাণে একটা লিচিং হয়। দেখো, ব্যাপারটা হচ্ছে যে ইটস অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু রকের লিচিং এর থেকে উডের ব্যাপারটা নিয়ে, উডটা হয়তো রিলেটিভলি লেস প্রবলেম্যাটিক। তার কারণ হচ্ছে, যতক্ষণ যদি না কাঠটা একদমই আনসিজনড হয়, মানে যদি এখন কাঠটা পচে যাচ্ছে, মানে আমার কাঠের ভেতর থেকে অ্যামোনিয়া বেরোচ্ছে, তাহলে তো কোনোদিনই স্টেবল হবে না। এমনি জেনারেলি আমি স্কেপারদের যাদেরকে দেখেছি, অনেকে কিন্তু মানে একদম কাঠ তুলে নিয়ে চলে এলো, আঠা দিয়ে লাগিয়ে দিল, জল দিয়ে দিল, প্রথম 1.5-2 মাস ওর ভিতরেই কনস্ট্যান্ট ফিল্টার চলে যাচ্ছে। মানে দ্যাট ওয়ার্কস আউট। তোমার পেছনে এখানে যে 6 ফিট অ্যাকোয়ারিয়ামটা আছে, ইউ ক্যান সি, মানে কাঠ আমরা খুব হেভি, ভীষণ হেভি উড ইউজ করা হয়েছে, কিন্তু আমরা এখানেই চলছে, এখানে লিচ হচ্ছে, সো ঠিক আছে, উইল প্লান্ট লেটার। কাঠটা আমার মতে খুব একটা নয়, ওটা নিয়ে অত ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। কিন্তু যদি কেউ করতে চায়, যেমন আমার নিজস্ব কালেকশন অফ হার্ডস্কেপ রয়েছে, বহু বছর ধরে করতে করতে সেটা লিচ করে না, তাই আমরা জেনারেলি করি যেটা, কোনো একটা কাঠ পছন্দ হলো অথচ লিচিংও করতে চাইছি না, তাহলে আমরা একটু কাঠটাকে, যেটা অনেকেই করে, ফুটিয়ে নেয় এবং তারপরে একটু অ্যাসিড দিয়ে রেখে দিলে ওই লিচিং এর প্রসেসটা একটু অ্যাক্সেলারেট কমে যায়। আচ্ছা, একটা পয়েন্ট আমরা একটু মিস করেছি, এটা সাধারণ মানুষের প্রশ্ন, আমারও প্রশ্ন, ওই যে স্টোনস নিয়ে যে ক্যালসিয়াম লিচিং এর ব্যাপারগুলো, মানে আমাদের এখানে অনেকেই এদিক ওদিক ঘুরতে যায়, সেখান থেকে স্টোন নিয়ে আসে। তো এই কারোর কনসেপ্ট থাকে, বা আমারও মাঝখানে ছিল, যে আমি যদি কোনো রিভার রক নিয়ে আসি, মানে কোনো পাহাড় থেকে রিভার রক নিয়ে আসি, আচ্ছা ওখানে তো বছরের পর বছর পাথরটা রয়েছে, ওর ওপর দিয়ে ওয়াটার ফ্লো বছরের পর বছর হয়েছে, তো সেক্ষেত্রে কি ওই পাথরের লিচিং এর কি কিছু ডিফারেন্স হয়? ওইটাই বলছি, যে আমি যদি যে মানতেন স্টোনের কথাটা বললাম, মানতেন বা হাকাই, জাপানের একটা জায়গা আছে, বহু বছর ধরে রয়েছে, দ্যাটস ওয়ান পার্ট, তার উপর দিয়ে জল যাচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু বিকজ ইটস এ হাইলি ভলকানিক রক, তাই ওর ভেতর থেকে এভরিথিং ইজ ভেরি টাইটলি বন্ডেড টুগেদার। কিন্তু এবার আমি তিস্তার একটা পাথরের কথা বলছি, যেটা খুব মানে কমন, মানে লোকজন নর্থ বেঙ্গল গেল যে দেখে একটু ভালো, মানে একটু অ্যাকোয়ারিয়াম পছন্দ করে, দেখে এটা ইউজ করবো, তুলে নিয়ে চলে এলো 2-4টে। এবার তিস্তার অরিজিন যদি আমি দেখি, দিস আর, মানে তিস্তা ইজ ফ্রম আ পার্ট অফ হিমালয়াস। হিমালয়কে বলা হয় ইয়াংগেস্ট মাউন্টেন। ইনফ্যাক্ট তিস্তার যে পোর্শনটা, দার্জিলিং হিমালয়াস, সেখানে কিন্তু বেসিক্যালি সেডিমেন্টারি রক অনেক বেশি। ওকে, সেডিমেন্টারি রক মানে ক্লে এবং সমুদ্রের তলায় ছিল, বা আমি ভাই এক্সপার্ট নই জিওলজি, বাট আলটিমেটলি কি হচ্ছে, এটা হাইলি ইটস নট বিকজ অফ ভলকানিক ফ্লো। আমি মেঘালয়তে গেলে কিন্তু ভলকানিক ফ্লো পাবো, তার মধ্যে দিয়েও জল যাচ্ছে। এই যে রকটাকে আমি তুলে আনলাম, তাতে মিনারেল কন্টেন্ট খুব বেশি, অ্যান্ড বিকজ ইটস এ ইয়াং রক, এখনো কিন্তু সেটা কিন্তু পেকে শক্ত হয়ে যায়নি। ওর যে মিনারেল বন্ডস গুলো আছে, তারা কিন্তু জল যেতে যেতে উইকনেস এবং আর ওই পাথরগুলোর বিয়ে থাকে যে কন্টিনিউ ধুলে একটা ওই বালির মতো চিকচিক কন্টিনিউ বের হতেই থাকে। দ্যাটস মাইকা।
তো আমি যদি এখন তিস্তাতে আবার কিন্তু একদম পিওর ভলকানিক রকেরও 1-2 পিস পাওয়া যায়, খুব রেয়ার। খুব রেয়ার, সেইটাকে তুলে নিয়ে আসতে পারলে কিন্তু আমার খুব একটা প্রবলেম নেই। সেইটা মাথায় রাখতে হবে, সেটা বুঝতে হবে। আর যদি আমার সত্যি খুব ভালো লাগে আমি রকটা দিয়ে করবো, নিশ্চয়ই করবো, জলটা বেশি চেঞ্জ করতে হবে, কি করা যাবে, ওটা দিয়ে দেখতে হবে যে কতটা লিচিং ওই হচ্ছে। জন্য প্রথমে বললাম যে টেস্ট কিটটা খুব ইম্পর্টেন্ট, যে টেস্ট কিটটা দিয়ে দেখতে হবে যে আমার যদি হার্ডনেস খুব বেড়ে যাচ্ছে তাহলে কিছু করার নেই, আমি তো গাছটা গ্রো করতে পারবো না। স্টোনটার জন্য মানে যদি দেখেন যে স্টোনটা দিয়ে আপনার হার্ডনেস টিডিএস খুব বেশি বেড়ে যাচ্ছে, Right. তাহলে ওই রকটাকে বের করে কয়েকদিন ওই সেম প্রসেস করে বুঝতে পারবেন যে ওই রকটার জন্য কতটা এফেক্ট করছে। তো সেই মতো আপনাকে ওয়াটার চেঞ্জিংটা বাড়িয়ে নিলেই এই প্রবলেমটা কিছুটা নেগেট করা হবে। তো ওই নর্থ বেঙ্গল ঘুরতে গেলে যদি পাথর পছন্দ হয় নিয়ে না, এসে, but ওই বললাম যে একটা 3 ফিট ট্যাঙ্ক করতে আমার মতে প্রায় 120 কিলো পাথর দেওয়া, আমার পক্ষে তো 120 কিলো পাথর না। ওখানে নিয়ে আসা মুশকিল। এবার যদি কেউ মানে নিয়ে এলো যে ওখান থেকে কিছু একটা পাথর ভালো লাগলে এটা ইউজ করবো, আছে 5 কিলো 6 কিলো যা হোক, হাত যতটুকু ট্রেনে করে আনা সম্ভব এরকম নিয়ে এলো, নিয়ে এসে এবারে ওখান থেকে হয়তো ও 2 কি 3টেই ইউজ করলো। সো এবার যেহেতু ওটার কোনো রকম মানে দোকান থেকে কেনেনি, কোনো আইডিয়া নেই ওটা কি আছে ওর মধ্যে, দ্যাটস আ ফান, ওটাই তো ফান, হ্যাঁ। এটা পাথর নিয়ে এলাম। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার যে আমি 3টে পাথর নিয়ে এলাম, প্রবলেম যেটা হয় নেচার থেকে পাথরটাকে আনলাম, তারা তো লিচও করছে না, কিন্তু আমি যখন ট্যাঙ্কটা করতে গেলাম দেখলাম আরো 2-3 পিস দরকার। যেই আমি এবার কেনা পাথর আনবো তখন কিন্তু এই যে কালার মিসম্যাচ, টেক্সচার মিসম্যাচ হয়ে গেলে কিন্তু স্কেপটা ভালো দাঁড়ায় না, তখন আর স্কেপটা এইবারে প্রপারলি আমরা আর্টের দিকে যাই। স্কেপটা যে বললেন দাদা ভালো দাঁড়ায় না, তো ভালো একটা স্কেপ দাঁড় করানোর জন্য একদম মানে হাইফাই দিকে যদি আমরা না যাই, মানে মিনিমাম আমরা যদি ধরে নিন একটা 1.5 ফুটের ট্যাঙ্ক, বা হ্যাঁ 1.5 ফুটেরই ধরি স্টার্টিং হিসাবে, একটা 1.5 ফুটের ট্যাঙ্কের জন্য মানে রক দিয়ে যদি কেউ করে সেক্ষেত্রে কি ভাবে মানে ভাববে, তার ভাবাটা মানে ভাবারও একটা প্রসেস আছে, সেই প্রসেসটা যদি একটু। এই যে বললাম যে প্রথম হচ্ছে একটা ছবি যেটা আমার মাথায় আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমি কিছু একটা থিমকে আগে কনসিডার করি, যে এইটা আমি করতে চাইছি। আমি কোথাও ঘুরতে গেছি, একটা জায়গার ছবি আমার ভালো লেগেছে, বা কোথাও একটা গাছ পড়ে আছে আমি সেটা করতে চাইছি, এই ইন্সপিরেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগে সেই ইন্সপিরেশনটা দরকার, আমি করতে চাইছি তাই, এটা ক্ল্যারিটিটা খুব দরকার। তারপরে যেটা দরকার হচ্ছে যে আমি যখন ওইটাকে এবার লুক অ্যাট অ্যান অ্যাকোয়াস্কেপ, আমি যেভাবে দেখি ইটস নাথিং বাট আ 3D, যারা পেন্টিং করে, আমি কিন্তু 2 ডাইমেনশনাল জায়গাতে আমি একটা 3D এফেক্ট আনছি। সো আমার কিন্তু প্লান্টেড ট্যাঙ্ক ইজ অলসো লাইক দ্যাট, যে আই এম ইউজিং প্লান্টস অ্যাজ মাই কালার অ্যান্ড আদার থিংস। এবারে আমি কি করলাম, যে জিনিসটা করতে নিলাম তার একটা ছবিটাকে একটা প্রিন্ট আউট করলাম, কিন্তু ট্যাঙ্কে এবার কি হচ্ছে, আমি তো ছবি আঁকছি না, আমার একটা ডেপথ আছে, তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে আমাকে সেন্স অফ ডেপথটা তৈরি করার জন্য আমি কোথায়, এবং হোয়াট ইজ গোয়িং টু বি মাই ভ্যানিশিং পয়েন্ট, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি স্কেপ। মানে ইফ ইউ ওয়ান্ট টু মেক এ গ্রেট স্কেপ, তাতে ভ্যানিশিং পয়েন্ট নেই সেরকম একটা স্কেপ করা কিন্তু খুব ডিফিকাল্ট, ইম্পসিবল বলবো না, কিন্তু ভ্যানিশিং পয়েন্টটা করা দরকার, মানে দ্যাটস মাই সেন্স অফ ডেপথ। এবার সেন্স অফ ডেপথ করলো, তুমি বলছো 1.5 ফিট ট্যাঙ্ক, 1.5 ফিট ট্যাঙ্কে পাথর দিয়ে করা খুব ডিফিকাল্ট, কারণ পাথর খুব ছোট পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। কাঠটা কিন্তু ইজিয়ার, কাঠকে আমি কেটে ফেলতে পারি, ছোট জুড়ে ফেলতে ট্যাঙ্কের পারি। জন্য আপনি বলছেন পাথর দিয়ে করা ইজ ভেরি ডিফিকাল্ট, difficult. মানে ইউ হ্যাভ টু হ্যাভ আ লট অফ রক করে একদম, কারণ তাও কি পাথরের মধ্যে তো সাইজের ভ্যারিয়েশন আনতে হবে, ডেপথ আনতে হবে, তো বড় ট্যাঙ্ক তার হলে জন্য আরো সাপোর্টিং পাথর লাগবে। হ্যাঁ, আর পাথরকে আমি যদি ভেঙে ফেলি তাহলে তার মানে কি বলবো টেক্সচারটা চলে গেল, সেই জিনিসটা তো থাকবে না। ছোট ট্যাঙ্কে আমি বলবো কাঠটা প্রেফারেবলি ইউজ করা ভালো। ওকে, স্ট্যান্ডার্ড ইয়াগুমি যদি করতে চাও, যেটা হচ্ছে যেটা আমার পার্সোনালি ফেভারিট, আমি অনেক ইয়াগুমি স্টাইল করে থাকি, 3 ফিটের তলায় ট্যাঙ্ক করারই মানে হয় না, আইডিয়ালি 5 ফিট 6 ফিট হলে একটা ইয়াগুমি সত্যি করে আনন্দ পাওয়া যায়, ওকে, এক্সপ্যান্স দেখানোর জন্য। মানে একটা ফোকাল পয়েন্ট থাকবে, সেখান থেকে একটা ভ্যানিশিং পয়েন্ট থাকবে, পুরো রুল অফ থার্ড মেইনটেইন হবে, আর স্কেপিং এ আজকাল লেয়ার্স থাকবে, ডেপথ থাকবে। সো মানে খুব গিফটেড স্কেপার্স আমি দেখেছি, এবং ইন্ডিয়াতেও আমাদের কয়েকজন রয়েছে, রাহুল আছে, দেবরাজ আছে, নিলয় রয়েছে আমাদের কলকাতায়, তারা কিন্তু দে আর ভেরি গিফটেড, তাই তারা কিন্তু একটা ট্যাঙ্কের মধ্যে একটা 1.5 ফিট ডেপথ বা 2 ফিট ডেপথের মধ্যে কিন্তু তারা 7-10টা লেয়ার করে ফেলতে পারে। এটাই আর্ট, এবং ইউজ অফ শ্যাডো,
মানে সব সব জায়গায় আলো থাকলে হবে না, ইউজ অফ শ্যাডোজ, ডার্ক স্পট থাকতে ডার্ক স্পট দরকার, ইন্ট্রিক দরকার, মানে ওখানে কিছু একটা যেন লুকিয়ে আছে। সো ভ্যানিশিং পয়েন্ট লাইট আর ডার্ক, এই দুটো জিনিসেরই কিন্তু কম্বিনেশন, সংমিশ্রণটা খুব ইম্পর্টেন্ট। ওকে, সো বাট দ্যাটস আ বিগ টপিক, এটা বিগ টপিক, এটা পার্ট বাই পার্ট। বাট যেগুলো বললেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি কি জিনিস আপনাদেরকে খেয়াল রাখলে আপনার স্কেপটা আরো আপগ্রেডেড, আরো ভালো, মানে একটা প্রফেশনাল লেভেলের যেতে পারে। আচ্ছা, এইগুলো তো গেল, আপনি যে বললেন যে লেয়ার্স গুলো এইভাবে করতে হবে, এই করতে হবে। আর এবারে আসি সাবস্ট্রেট। যে কোনো প্ল্যান্টিং এর জন্য তো সাবস্ট্রেটটা একটু দরকার লাগে। তো সাবস্ট্রেটটা জেনারেলি অ্যাকোয়াস্কেপিং যারা করে খুব বেসিক একজন থাকে, সামনের দিকে ফোরগ্রাউন্ডে পাতলা, তারপর আস্তে আস্তে পেছনটা মোটা করে একটা ডেপথ ক্রিয়েট করা হলো। কিন্তু লং টার্মে দেখা যায় ও সব সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সাবস্ট্রেটটাকে কেউ পাথর দিয়ে একটা মানে জায়গা করে ব্লক করে পিছনটাকে উঁচু করে রাখলো, এইভাবে রাখলো। তো এগুলো গেল সাবস্ট্রেট, একজন এক এক রকম ভাবে সাবস্ট্রেটের ড্রেপটা করে। কিন্তু সাবস্ট্রেটটা তো একটা বায়োলজিক্যাল মিডিয়া হিসেবে খুব জরুরি থাকে। তো সাবস্ট্রেটের উপর কি কি জিনিসগুলো, মানে ম্যান্ডেটরি কি কি থাকা উচিত? প্রথম কথা হচ্ছে আমাকে হাইট বাড়াতে হয়। অনেকেই আমি দেখেছি খুব ভুল যেটা করে সেটা হচ্ছে মাটি দিয়ে বাড়ায় সাবস্ট্রেটটাকে, শুধু সয়েল ইউজ, যেটা একদম ভুল। যে কোনো গার্ডেনিং এর বেসিক শর্ত হচ্ছে ওপরে মাটি থাকলেও নিচে পোরাস একটা মেটেরিয়াল থাকতে হবে। এডিএ যেটাকে বলে পাওয়ার স্যান্ড, কেউ ওটাকে লাভা রক ইউজ করতে পারে, কেউ পিউমিস ইউজ করতে পারে। প্রত্যেকটার প্রোজ এন্ড কনস আছে, আমি তাতে যাচ্ছি না। কিন্তু আমি যখন ডেপথ ক্রিয়েট করব, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউজ পোরাস থিং টু ইনক্রিজ মাই ডেপথ। সয়েল কিন্তু কম দিতে হবে। সয়েল দিয়ে যদি ডেপথ বাড়াতে চাই, আমার সয়েল প্রেসারে শক্ত হয়ে যাবে, আর একটা টাইমের পর গিয়ে অ্যানারোবিক কন্ডিশন সেট আপ হবে, গ্যাস ফর্মেশন হবে, গাছ গ্রো করবে না, কিছুতেই গ্রো করবে না। কিন্তু পয়েন্ট হচ্ছে যে মাটি যাই করি না কেন, শুধু মাটি দিয়ে যদি হাইট বাড়াতে চাই তাহলে কিন্তু প্রবলেম আছে। হাইট বাড়ানোর জন্য কিন্তু আমাকে ভলকানিক রক এই সেই করতে, বা আপনি কোনো পোরাস লাভা রক, মানে কিন্তু তোমার প্রশ্ন হচ্ছে যে ওটা দেওয়ার পরেও তো আমার একটা গড়িয়ে আসার টেন্ডেন্সি তারও থাকছে। তো রিসেন্টলি আমি একজনকে দেখলাম, সে কি করেছে, মানে এবং খুব বুদ্ধি খাটিয়ে করেছে। সে কিন্তু তার বেসিক স্ট্রাকচারটা সে 3-4টে লেয়ার বানাতে চাইছিল, শক্ত স্লেটস দিয়ে দিয়েছে। স্লেট পাথর? হ্যাঁ, একদম স্লেট, মানে ও যেটা এনেছিল তাতে খুব একটা মানে একদম শক্ত, এবং তাতে কোনো লিচিং এর ব্যাপার ছিল না, মানে মার্বেল যেগুলো হয়। না না, কালো স্লেট পাথর, কালো স্লেট মানে টুকরো টুকরো দিয়ে বসিয়ে মাঝখানটাকে তৈরি গ্লুইং করে। তাতে কি হলো, মানে জিনিসটা নড়ার জায়গাটা নেই। এবার ও যেরকম চেয়েছে একটা বেসিক স্ট্রাকচার এনেছে, তার উপরে পিউমিস বা লাভা দিয়েছে, তার উপরে সয়েল দেওয়াতে কি হলো, জিনিসটা গড়িয়ে আসার জায়গাটা কিন্তু প্র্যাকটিক্যালি ভ্যানিশ করে গেল। মানে দ্যাটস হাউ হি ক্রিয়েটেড স্টেবিলিটি। জেমস ফ্রেন্ডলিকে আমি দেখেছি, জেমস ফ্রেন্ডলি একটা খুব সুন্দর টেকনিক করেছিল। সে জেমস কি করতো, যে গোড়ানোটাকে বন্ধ করার জন্য ও যেটা আমাদের ম্যাসানাইট বোর্ড টাইপের জিনিস ভেতরে ইউজ করতো অ্যাজ ব্যারিয়ার্স। মানে তলায় যেন একটা আমি একটা দেয়াল দিয়ে দিলাম, দেয়ালের পেছনে আবার মাটি দিলাম, এইভাবে ও লেয়ার্স তৈরি করতো। সো দেয়ার আর লট অফ টেকনিক্স। পাথর দিয়েও করা যায় লেয়ারিং করা। সো মানে সাবস্ট্রেটের জন্য বেশিরভাগটাই আপনাকে পোরাস স্টোন বা পোরাস জিনিসগুলোকে দিয়েই করতে হবে। উপরের একদম টপ লেয়ারটাই আপনি বলছেন শুধু সয়েল ইউজ করতে, 2-2.5 ইঞ্চি সয়েল যেন সব জায়গায় সেম থাকে। মানে তার বেশি মানে মোটা করার জন্য সয়েলটাকে আপনি প্রেফার করছেন না। অনেক সময় যেটা দেখে লোকে ভাবছে যে সয়েলের পেছনে, এই ট্যাঙ্কটাকে যদি আমি দেখে মনে হবে যে আরে সয়েলটা তো পেছনে অনেক বেশি। এটা কিছুই না। আমার এখানেও কিন্তু অনেক ভলকানিক রক দেওয়া আছে, সাইডগুলো আমি মাটি দিয়ে ঢেকে দেওয়ার জন্য বোঝা যাচ্ছে না। এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা ভলকানিক রক দিয়ে একটা সুন্দর স্কেপ, মানে শুধু ভলকানিক রক দিয়ে এত সুন্দর স্কেপ, এটা গৌতম গুপ্তর পক্ষে সম্ভব। ইটস এ নাইস স্কেপ। এটা আরো যখন ম্যাচিওর হবে আরো ভালো লাগবে, যখন ম্যাচিওর হবে। আচ্ছা স্যার, লাস্ট আরেকটাই প্রশ্ন করব, মানে ওটা নিয়ে, ওটা এখানে আমাদের এখানে এখন অতটা চল হয়নি, বাট আমার খুব ফেভারিট, আমার নিজেরও করে ওঠা হয়নি, যেটা হচ্ছে প্যালেটোরিয়াম। একটু প্রপার, একটু বড় প্যালেটোরিয়াম। তো প্যালেটোরিয়াম ব্যাপারটা আমি যদি বলি, যে অনেকেই জানেন আপনারা যে অ্যাকোয়াস্কেপটা থাকছে, কিন্তু তার মধ্যে স্থলভাগও থাকবে বা জলভাগও থাকবে। যেমন আপনি একটা জলের ধারে যদি একটা
জঙ্গল বা একটা গ্রাম, তার সামনে একটা জল রয়েছে। ঠিক ঠিক। তো প্যালেটোরিয়ামের তৈরির একটা বেসিক যদি কিছু, জাস্ট এটা আমার জন্য একটু কিছু যদি বলে দেন, মানে অবভিয়াসলি প্ল্যান্ট সিলেকশনটা একটা ব্যাপার। প্যালোডেরিয়ামটা কিন্তু নেচার অ্যাকুয়ারিয়ামের থেকে করাটা অনেক সহজ। ওকে। হ্যাঁ, মানে জলের ব্যাপারটা কিন্তু অনেকটাই কমে গেছে। হয়তো আমার তলায় কার্বন ডাইঅক্সাইড দেওয়া না দেওয়া নাও চলতে হ্যাঁ, পারে। জেনারেলি প্যালেটোরিয়াম আমরা দেখি না যে CO2 দেওয়া দেখি না। সেই মানে না দিয়েও আমি অনেক কিছু কিছুটা করে ফেলতে পারি, কিন্তু প্যালোডেরিয়ামের চ্যালেঞ্জ যেটা হচ্ছে এগেইন স্কেপিং এর কনসেপ্টটা কিন্তু সেখানেও চলে যাচ্ছে। সেখানেও কিন্তু আমাকে কাঠ যেটা ইউজ করব বা আমি ফোকাল প্লান্ট কোনটাকে দেবো, আমি যদি 2-3টে লাল রঙের গাছ ইউজ করে ফেলি তাহলে আমার চোখটা সবসময় এদিক ওদিক করতে থাকবে। সো আই হ্যাভ টু ডিসাইড। অ্যাকোয়াস্কেপিং এর যে ফান্ডামেন্টালস অফ কিপিং দ্যাট বিগ পিকচার ইন মাইন্ড অ্যাপ্লাইজ টু প্যালোডেরিয়াম ইকুয়ালি ওয়েল। প্যালোডেরিয়ামের চ্যালেঞ্জ আমার যেটা মনে হয় হচ্ছে গাছের সিলেকশন। অ্যাকোয়াটিক প্লান্ট তো ঠিক আছে, টেরেস্ট্রিয়াল প্লান্টও ঠিক আছে, কিন্তু আমি যদি মার্জিনাল প্লান্টস যারা জল এবং গাছের মাঝামাঝি জায়গায় থাকে সেই প্লান্টগুলোকে যদি আমি ঠিক করতে পারি তাহলে ট্রানজিশনটা বেটার ডিজাইন করা যায়। সেইটা কিন্তু ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল। আর কিছু প্ল্যান্টস থাকে যেটা লোকে চেষ্টা করে প্যালোটোরিয়ামের মধ্যে, যে মানে গাছটার গুড়িটা থাকছে জলের তলায় কিন্তু মেন ওর বিউটিটা থাকছে ওর উপরে। তো সেটার জন্য কি করতে হয়, আমার যেন জলটা যেন একটা উইকিং এফেক্টে, একটা হতে পারে আমি একটা পাম্প দিয়ে উপরে জল দিয়ে দিলাম, জলটাকে গড়িয়ে ফেললাম, যেটা অনেকটা আমাদের যেটা ভার্টিক্যাল গার্ডেন্সে করা হয়। আর না হলে আমার বেস্ট হচ্ছে যেটা আমরা ইউজ করি হচ্ছে উই ইউজ সাম ক্লথ লাইক উইকিং ক্লথস আর কি। আমি কাঠ এবং জলের যে জায়গাটা সেখানে আমি কাপড়টাকে জড়িয়ে দিলাম, তাতে কি হলো জলটা নিচ থেকে যে উঠছে সেটা কিন্তু গাছের গোড়াকে দিচ্ছে বা মসটাকে ভিজিয়ে রাখছে। তো এই টেকনিকগুলো প্যালোডেরিয়ামে একটু বোঝাটা ইম্পর্টেন্ট। আর প্যালোডেরিয়ামে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি কি টোটাল ক্লোজ প্যালোডেরিয়াম করব, মানে আমি এমন একটা গাছ ইউজ করছি যাতে হিউমিডিটি খুব বেশি দরকার, তাহলে আমাকে ক্লোজ রাখতে হবে। এবার ক্লোজ রাখতে যদি পুরোটা আবার ক্লোজ করে দিই তাহলে আমার এয়ার সার্কুলেশন না হলে মুশকিল হয়ে যায়। তখন আমাকে আবার কিছুক্ষণ সময় ফ্যান চালাতে হবে যাতে নালে কিন্তু আমার ফাঙ্গাস চলে আসে। জলের তলায় যেমন অ্যালগি, জলের ওপরে তেমনি ফাঙ্গাস। এই দুটোই পার্ট অফ নেচার, দুটোকে অ্যাভয়েড করা সম্ভব না, কিন্তু কন্ট্রোল করতে হবে। সো দিস আর সার্টেন চ্যালেঞ্জেস অফ প্যালোটোরিয়াম। আর প্যালোটোরিয়ামে যদি ওপরে মানে একটু কোনোভাবে মিস্টিং করে বা ভিজিয়ে রাখার ব্যবস্থাটা করা যায়, সেটার থেকে কি মানে একটা প্লাস পয়েন্ট থাকে? নিশ্চয়ই, তাতে কোনো রকম ভাবে একটু জলের ছিটে পড়ছে বা ওপর থেকে জলটা ফ্লো করিয়ে দিল ওপরের যে মানে স্থলভাগের জায়গাটা। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি আবার বলছি ওখানে গাছের চয়েসটা একটু ডিফারেন্ট। আমি জলের ওপরে যদি টিলানশিয়া জাতীয় গাছ দিয়ে আমি করি তাহলে কিন্তু আমার এই মিস্টিং এর প্রয়োজন নেই। টিলানশিয়া ডাজন্ট লাভ আ লট অফ ওয়াটার, ইনফ্যাক্ট ও গলে যাবে খুব বেশি। কিন্তু যদি আমি ফার্নস, বেগোনিয়া এই টাইপের জিনিস বা করি তাহলে কিন্তু আমার ভিতরে একটু হিউমিডিটিটা ধরে রাখতে হবে। সো গাছটাকে বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এটা প্যালোটোরিয়াম ক্ষেত্রেও আমার মনে হয় সব ক্ষেত্রেই আপনি যে গাছটা কিনছেন, একটা দোকানে গিয়ে যদি একটা গাছ কেনেন, সেটা টিসি কালচার হোক বা পট থেকে, যখন ছোট আছে গাছটা আলটিমেটলি বড় হয়ে কি পাতাটার কি সাইজ হবে, কি দেখতে হবে, এইটা যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে তো সেটার প্লেসমেন্ট আপনি ঠিকঠাক করতে পারবেন না। সো যে প্ল্যান্টটাই আপনি ইউজ করবেন আগে মনে হয় প্ল্যান্টটার সম্বন্ধে জেনে নেওয়া উচিত, যে প্ল্যান্টটা গ্রো হলে কিরকম হবে, হলে এই ব্যাপারগুলো একটু জেনে নেওয়া উচিত। তো থ্যাংক ইউ। কথা বলা যায়, অনেক কিছু কথা বলা যায়। আমাদের তো বিশেষ করে হবিস্টদের তো এ নিয়ে শুরু করলে শেষই হয় না। তো লাস্ট আমার সাবস্ক্রাইবারদের জন্য একটা কিছু যদি আপনার মেসেজ থাকে, যে এখানে আপনি যেহেতু মানে গৌতম দা হচ্ছে মেন মোটিভ ছিল আজ থেকে 20 বছর আগে, মেন মোটিভ ছিল এই কলকাতাতে ইন্ডিয়ার ইস্টার্ন রিজিয়নে অ্যাকোয়াস্কেপিং বা এই প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামটাকে প্রমোট করা। তো এখন অনেকেরই মনে ইচ্ছা আছে, অনেকে করছে, প্রচুর লোক করছে, অনেকে অনেক জায়গা থেকে দেখছে। তো তাদের জন্য একটা মানে মোটিভেশনাল যদি কিছু বলে দেন, যে তারা আরো ভালোভাবে কি কি জিনিস করতে পারে। এমনি বেসিক তো লোকে জানে যে সয়েল ইউজ করছে, এ করছে। তো যেটা বললেন একটা জল পরিষ্কার রাখা, আর মেন মানে কি পয়েন্ট কি হতে পারে? দেখো আমি থাম্ব রুল যেটাকে বলে, আমি কিছু খুব ইন্টারন্যাশনালি ভেরি ফেমাস অ্যাকোয়াস্কেপারদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। ডেভ চাও, অনেকেই নাম ভুলে গেছে, বাট হংকংয়ে ক্রিয়েটিভ অ্যাকোয়াস্কেপিং ইউনিয়ন, জর্জ সিং, অ্যাডাম প্যাসেলা। ইন্ডিয়াতে আমাদের তো রাহুল, দেবরাজ, এদের সাথে তো অবভিয়াসলি এরা আমার
মানে ভাইয়ের মতো এদের সাথে এত বছর হবি করেছি। একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট বার্ডিং অ্যাকোয়াস্কেপিস্টদের যেটা মাথায় রাখা উচিত, যে একজন ভালো ফটোগ্রাফারের কিন্তু একটা ভালো ক্যামেরার দরকার। ইকুইপমেন্টকে কিন্তু আন্ডারমাইন করলে চলবে না। যদি আমি হবিটাকে লং রানে কন্টিনিউ করতে চাই, একবারে না হোক আস্তে আস্তে কিন্তু আমার একটা ভালো ফিল্টার, একটা ভালো লাইট, এইটা আমার মেইন। এটা যদি আমার ইকুইপমেন্ট যদি আমাকে সবসময় ঠিক না থাকে, তাহলে কিন্তু আমার অ্যাকোয়াস্কেপিং জার্নিটাতে সবসময় একটা না একটা বাধা আসতে থাকবে। তাই জন্য যদি আমি হবিতে একটা ভালো কাচি, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, সময়ের সাথে সাথে একটা ইকুইপমেন্টটা সব যা যা দরকার সেটা দরকার। অ্যান্ড থার্ড, সেকেন্ড পয়েন্ট ইজ ডেফিনেটলি ইয়োর ক্রিয়েটিভিটি। আমি মনে করি যে লেটস নট while টু বিকাম আ গুড অ্যাকোয়াস্কেপিস্ট, আমার মতে একটা ভালো স্কেপ, একজন খুব দক্ষ অ্যাকোয়াস্কেপিস্টের করার স্কেপটাকে ধরে সেটাকে আগে কপি করা উচিত, কিচ্ছু না মাথা ঘামিয়ে। ও এটা করেছে, আমি ওটার কপি বানাচ্ছি, বাট দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট, দ্যাটস নট দ্য এন্ডিং পয়েন্ট। যেটা আমাদের এখানে যেটা হচ্ছে না, বা ইন্ডিয়া থেকে যেটা হচ্ছে না, সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে কিন্তু কোনো স্পেসিফিক স্টাইল কিন্তু বেরোচ্ছে না। তুমি মিউজিকের ছেলে, তুমি ভালো করে জানো ভারতবর্ষে কত রকম মিউজিকের ঘরানা রয়েছে, কিন্তু আমাদের কিন্তু অ্যাকোয়াস্কেপিং এর কোনো ঘরানা ভারত থেকে স্টাইল কিছু নেই, কিন্তু আমরা কিন্তু কপি করছি। কপি করার মতো অন্যায় নেই, আমি বললাম কপিতে শুরু করাটা উচিত, কিন্তু হয়তো আপনাদের মানে যারা দেখছে তাদের মধ্যে কেউ যদি একটা নতুন স্টাইল আনতে পারে, দ্যাট উড বি আ গ্রেট থিং। মানে আমার মনে হয় সেটা করা উচিত। একদম ঠিক। তো যেটা মেন পয়েন্ট আমার মনে হলো দাদার, যে ইকুইপমেন্টস নিয়ে কম্প্রোমাইজ করাটা একদমই উচিত নয়। ফিল্টার নিয়ে, CO2 নিয়ে, এইসব ইকুইপমেন্টস নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করলে কিন্তু সেইটা প্রপার প্ল্যান্টেড ট্যাঙ্ক বা প্রপার অ্যাকোয়াস্কেপিং হবে না। ও খামতিটা থেকেই যাবে। মানে একসাথে ভালো ইকুইপমেন্ট নাই করতে পারি, কিন্তু স্টেপ বাই স্টেপ করে একটা ভালো ইকুইপমেন্ট করাটা খুব জরুরি। করলে তবেই আপনি প্রপার অ্যাকোয়াস্কেপিংটা জানতে পারবেন, একটা প্রপার অ্যাকোয়াস্কেপ আপনি করতে পারবেন। হয় বাজেট ইস্যু অনেকেরই থাকে, কিন্তু ওই আমি যেরকম বলি আমার বন্ধুদের, যে করতে হলে প্রথমে একটা ট্যাঙ্কটা কিনে বাড়িতে রেখে দাও, আবার পয়সা হলে একটা উড কিনে রেখে দাও, তারপর হলে জল দিয়ে সিজনিং এ রেখে দাও, তারপর 2-3 মাস পরে একটা, এইভাবে আমি এটা বলি আর কি। তো যাই হোক দাদা, থ্যাংক ইউ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আশা করি পরে আবার দেখা হবে আপনার সাথে। আরো অনেক কথা বাকি রয়েছে, তো পরে নিশ্চয়ই দাদা আমাদেরকে সময় দেবেন। তো আপনারা ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট করে। দাদার জন্য কোনো মেসেজ থাকলে সেটাও দিতে পারেন, আমাদের ফেসবুকে আর ইনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজ করেও বলতে পারেন। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।